আচ্ছা সুরেশ মশাই, আপনি আপনি এই মন্দিরের মানে আপনি কি পোস্টে আছেন? আচ্ছা, আমি এই মন্দিরের মূল সেবাই, ঠিক আছে। সোমনাথ মুখার্জি আমার নাম। সোমনাথ মুখার্জি। কে যদি আসতে চান, আমার ফোন নাম্বার আছে 6294829186। আসবার আগে একটু কল করে যোগাযোগ করে নেবেন, সুবিধা হবে। আপনি এখানে পুজো, ভোগ, ভান্ডারা সব দিতে পারে। কাইন্ডলি যোগাযোগ করে নেবেন, আগে জানিয়ে দেবেন। আচ্ছা, এখানে আমাদের কিন্তু অনেক লোক দেখবে, তো তোমরা শুনলে সবাইকে বলবেন একটু বিশেষ। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। ঠাকুর মশাই আছেন এখানে, আমরাও খুব সুন্দরভাবে পুজো দিলাম, খুব ভালোভাবে পুজো দিলাম। সেই ওনার সঙ্গে একবার যোগাযোগ করে মানে ফোন নাম্বারটা কন্ট্যাক্ট করে নিন। আর আমাদের চ্যানেলের থ্রুতে আসলে পরে চেনা পরিচিতি হবে। ভালো করে নিশ্চয়ই সুবিধা পাবে আপনি আসবেন। Good afternoon friends, welcome back to my new vlog. It's a new travel vlog. তোমরা দেখতেই পেয়েছো আমার অ্যানিভার্সারি ট্রাভেল ব্লগগুলো চলছিল। অ্যানিভার্সারি ট্রাভেল ব্লগের সিরিজে আমি অ্যানিভার্সারির দিন আমরা যে বীরভূমের সাইট সিন দেখতে বেরিয়েছিলাম। সাইট সিন বলতে বীরভূমের আরও যে মন্দির আছে তারই কিছু দর্শন করতে গেছিলাম। তো তার সেই সব মন্দিরগুলো নিয়ে ফুল ডে অ্যানিভার্সারি সেলিব্রেশনের একটা ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যখন অ্যানিভার্সারি ট্রিপের ব্লগগুলো চলছিল। তো তখন আমি তোমাদের বলেছিলাম যে আমি প্রত্যেকটা মন্দিরেরই আলাদা আলাদা ব্লগ দেব। তো সেরকমই একটি মানে আমরা যে স্থানে গেছিলাম সেরকমই একটি মন্দির হচ্ছে আমরা এখন যেখানে যাচ্ছি, সেই মল্লারপুর শিব মন্দির। আমাদের দেশে শিব মহিমার কথা কারোরই অজ্ঞাত নয়। আর সেই শিব মহিমার কথা জানতেই আরেকটি নতুন মন্দিরে আমরা আজকে চলেছি। এই মন্দিরটি হলো বীরভূম জেলার মল্লারপুর জেলার অন্তর্গত মল্লেশ্বর শিব মন্দির। পৌঁছে গেছি দেখো আমরা মল্লেশ্বর শিব মন্দিরে। এই মল্লারপুর শিব মন্দিরটি মল্লেশ্বর রাজার নাম অনুসারে হয়েছে। এই মল্লারপুর মন্দিরটি 1114 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এখনকার যে বর্তমান স্ট্রাকচারটি দেখছো সেটি কিন্তু মাত্র কয়েক বছর আগেই নির্মাণ করা হয়েছে। এই মন্দিরে ঢোকার মুখেই প্রবেশদ্বারের কাছে চোখে পড়বে মঙ্গল কলস ঘটের চিহ্ন, যা ভক্তদের স্বাগত জানায় এই মন্দিরে প্রবেশে। ডান দিকে দেখো কি সুন্দর শিব মূর্তি। এই মন্দিরে আছে এমন এক সাধকের সমাধি যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল। কবে তাকে জীবন্ত সমাধি হয়েছিল, কত খ্রিস্টাব্দে কবে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল, এই মন্দিরের পুরো সম্পূর্ণ ইতিহাস কি, সমস্ত কিছুই আমরা জানব এই মন্দিরের বর্তমান পুরোহিত যিনি আছেন সোমনাথ মুখার্জি, ওনার কাছ থেকে। তো চলো মন্দিরটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই, তারপর তোমাদের ওনার মুখ দিয়ে সমস্ত মন্দিরের কাহিনী শুনিয়ে দিচ্ছি।
এই মন্দিরের বিশেষ নিয়ম আছে। মন্দিরের গর্ভগৃহে প্রবেশের আগে এইখানে যে জলের ব্যবস্থা আছে সেখান থেকে কিন্তু ভালো করে হাত পা ধুয়ে তারপর গর্ভগৃহে প্রবেশ করতে হয়। মদনপুরে এলাম। তো মদনপুরে আমরা এখানে আগে অনেকবার এসেছি, তবে এবার এসেছি ইউটিউব তরফ থেকে। আর তোমার তো দেখলে যেখানে অনেক মন্দির আছে, তারপরে একজন এখানে যেটা মেন ছিল বা আছে আমরা জানি, সেটা হচ্ছে একজন নিজে মানে সব জ্ঞানে এখানে সমাধি হয়েছে। হ্যাঁ, ওটা আছে। তা ওনাদের কাছ থেকে তোমরা শোনো যে এখানে কি কি হয়েছে বা কিভাবে মন্দির প্রতিষ্ঠা হলো, হ্যাঁ, কার দ্বারা প্রতিষ্ঠা হলো, কতগুলো মন্দির আছে, কোন কোন দেবদেবীর মন্দির আছে, এগুলো ওনাদের মুখে তোমরা শুনে। বেশ, আমাদের এটা বীরভূম জেলার সবথেকে প্রাচীনতম যদি মন্দির বলা হয় সেটাকে মল্লেশ্বর মন্দির বলা হয়। এই মন্দিরে বাবা হচ্ছেন স্বয়ং শম্ভু। তিনি তার নিজের স্বইচ্ছায় এখানে প্রকাশমান বা বিদ্যমান, এবং এই মন্দিরকে অ্যাকচুয়ালি গুপ্তপীঠ বলা হয়, গুপ্ত শিবলিঙ্গ। এই কারণেই বলা হয়, আপনি বহু জায়গায় ঘুরেছেন, দেখবেন শিবলিঙ্গ সবসময় উপরে থাকতে দেখবেন, কিন্তু দেখুন এখানে শিবলিঙ্গ নিচে আছে। দেখুন মাটির গ্রাউন্ড লেভেল থেকে অনেক নিচে আছে শিবলিঙ্গ। এটা হচ্ছে শিবলিঙ্গ। আমি একটু পরিষ্কার করে দিই, ফুল বেলপাত সরিয়ে দিচ্ছি একটু। খেয়াল করতে পারবেন এইটা হচ্ছে শিবলিঙ্গ। যে ওমকারনাথ, বাবাকে ওমকারনাথ বলা হয়। দেখুন ওমকারনাথ মল্লেশ্বর বাবা, এরকম আমাদের ওমকার চিহ্ন আছে, বুঝতে পারছেন? একটু খেয়াল করবেন, ওমকার চিহ্ন। এটাকে আমি আরেকটু স্পষ্ট করে দিই। হ্যাঁ, সব বলে দিচ্ছি। এই দেখুন আগে ওমকারটা দেখুন। নর্মাল অবস্থা আপনি মহাদেবকে দেখে বুঝতে পারবেন না যে ইনার মাথায় ওমকার চিহ্ন আছে। বুঝতে পারছেন ওমকার চিহ্ন? ওমকার চিহ্ন আছে। এবং একটা জিনিস খেয়াল করবেন যে বেলপাতাকে আমরা মহাদেবের 3টি চক্ষু হিসাবে অনুসরণ করি। বেলপাতাকে এই 3টি বেলপাতা, বেলপাতা অনুসারে মহাদেবের 3টি চক্ষু। দেখুন এটা হচ্ছে ঊর্ধ্ব চক্ষু, ডান চক্ষু, বাম চক্ষু। এবং নিচে যে জলটা দেখছেন না, জলটাকে বলা হয় শিবগঙ্গা। আমরা শিবগঙ্গা শিবপুরাণ বা শাস্ত্রে পড়ে থাকবেন যে মহাদেবকে তারা মাথায় গঙ্গাতে জটা জলে ধারণ করেছিলেন। উনি না চাইলে জলটা বিরাজমান করে। জলটা কখনো বাড়ে, কখনো কমে। কিছুক্ষণ ফলো করে দেখুন এয়ার বাবলস আসছে, জল কাঁপছে। আপনি আগে এসেছেন তখন দেখবেন জল অনেক ছিল, এখন জলটা কমে গেছে। দেখুন জল কাঁপছে। সবসময় বাবার নিচে থেকে একটু কখন জল ওঠে, কখন কমে, এটা কি কখন হবে কেউ বলতে পারবে না, এটা তারই ইচ্ছা। এবং এই মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন মল্লনাথ রাজা। তার আগেও অনেক কাহিনী আছে যে মহাদেব কোথা থেকে এলো। মহাদেব হচ্ছে মহাভারতের জয়দ্রথ, জয়দ্রথ আরাধিতা মহাদেব। বহুকাল মহাদেবের পুজো হয়েছেন। তারপর এই মল্লনাথ রাজা এই মন্দির প্রতিষ্ঠিত হলেন। এই মল্লনাথ রাজা এলো কোথা থেকে? মল্লনাথ রাজা ছিলেন এক কুমারী মেয়ের সন্তান। তিনি সাধারণ ফ্যামিলিতে বিলং করতেন। মহাদেবের আশীর্বাদে তিনি রাজা হন এবং রাজা হয়ে এই মল্লনাথ মন্দির বা মল্লেশ্বর মন্দির
প্রতিষ্ঠিত করেন। এই মল্লেশ্বর রাজাই বা মল্লনাথ রাজা তারকেশ্বর হুগলি জেলা তারকেশ্বর মন্দির সেটা প্রতিষ্ঠিত করেছিলেন 1114 শতাব্দী, আনুমানিক 1000 ইয়ার ওল্ড। কনিষ্ক যখন শক্তিঘাটি শতাব্দী প্রতিষ্ঠিত হলেন তখনকার মন্দির এটা, এবং খুবই শান্ত শিষ্ট মন্দির। এটা বসে আপনি এটা অনুভব করতে পারবেন যে কতটা শান্ত বা মানসিক শান্তি পাওয়া যায়। বেশ, আমরা একটু পুষ্পাঞ্জলি করি। বাইরে গিয়ে দেখতে পারবেন অনেক টেরাকোটার পুরোনো দিনের কারুকার্যগুলো করা আছে এখানে। আর এই বাবা হচ্ছেন, এই জায়গাটা হচ্ছে গুপ্ততন্ত্রপীঠ হিসেবে পরিচিত আছে। স্বয়ং বামদেব বাবার কাছে আসতেন। এখান থেকে 9 কিলোমিটার গেলে দেখবেন আটলা বামদেব তারা মায়ের মন্দির। আর পাশে তারা মায়ের মেজবোন আছেন এখানে, আর পাশে দর্শন করবেন, যাবেন, দেখবেন। মরুটি মা তারার 3 বোন। আচ্ছা, মূলত হচ্ছে বড় বোন। এখানে আছেন তিনি হচ্ছেন মেজো। হ্যাঁ, ইনি হচ্ছেন গণেশ জননী দুর্গা। এনার শিলামূর্তি আছে। তারা মায়ের যেমন শিলামূর্তি আছে, শিবকে কোল নিয়ে আছেন, ইনি গণেশ জননী দুর্গা, ইনি গণেশকে কোল নিয়ে আছেন। আর পিছনে দেখতে পাবেন আমরা যে সাধুয়ের কথা বলছিলাম কিছুক্ষণ আগে, হালিশহরে কালী সাধু রামপ্রসাদ সেনের নাম আমরা সবাই জানি। তার গুরুদেব যিনি কৃষ্ণানন্দ আগমবাগীশ, আমরা আগমতন্ত্র পড়েছি, আমাদের যে বৃহৎ তন্ত্রসার লেখা বই আছে তার রচয়িতা যিনি কৃষ্ণানন্দ আগমবাগীশ, তার জীবন্ত সমাধি এখানে আছেন। সব জায়গাতে ভ্রমণ করে আসেন, এসে এখানে জীবন্ত অবস্থায় সমাধিত নেন। এবং ইনি প্রথম কালীমূর্তি রূপে স্রষ্টা। আমাদের আগে ঘটে পঞ্চমী আসনে পুজো হতো মায়ের তো রূপ ছিল না। মা এনাকে স্বপ্নাদেশে মায়ের রূপ দেখালেন এবং ইনি প্রথম মায়ের মূর্তি করে পুজো করে। দর্শন করবেন, পিছনে আছে। আগে বাবা পুজোটা করুন, বাবা প্রণাম করুন, সব দেখিয়ে দেবে ঠাকুর। আচ্ছা, এই শিবলিঙ্গের সঙ্গে তো কাশীর শিবলিঙ্গের যোগাযোগ আছে না? না, কাশী এই কাশী তো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, ঠিক আছে? দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হিসাবে দেখেন না, ওরা প্রতিটি মুনি ঋষি বা কারোর হাত দিয়ে প্রতিষ্ঠিত। কিন্তু যেমন আপনি বৈজনাথ ধাম যাবেন, আর রাবণেশ্বর শিব রাবণের হাত দ্বারা প্রতিষ্ঠিত। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ প্রতিটা তার মানে আছে। হ্যাঁ, উনি ভীমের মহাভারত কারণ ছিলেন, এবং ভীম যুদ্ধের পর যে পাপ করেছিলেন, মহাদেব গরুর রূপে যখন প্রতীত হয়েছিলেন, তখন তার পা দিয়ে যখন তোর সিং দিয়ে গেল, ওই জন্য সেই হিসাবে তার কাহিনী আছে অনেক বড়, ওটা বলতে গেলাম টাইম লাগবে। কিন্তু এটা তা নয়, এটা নিজের স্বইচ্ছে পাতাল থেকে এই স্বয়ং যেমন তারকেশ্বরে। তারকেশ্বর থেকে আমরা এলাম তুই কবে সোমবার দিন। হ্যাঁ, তারকেশ্বর গেছিলাম। এটা তারকেশ্বরের পুরোনো মন্দির, কিন্তু এটা গুপ্তপীঠ এই কারণে বলা হয় না, বাবার ইচ্ছা ছাড়া এখানে কেউ আসতে পারে না। আপনি যে ন্যাশনাল হাইওয়ের পাশে এত সুন্দর মন্দির, কিন্তু সেটা কেউ জানে না যে বাবা ইচ্ছা হয় দেবে আপনি আসতে পারবেন। এই যে তারাপীঠ, ইচ্ছে না হলে মা না টানলে কি আর আসা যায়? এনার কাছে এত বড় সাধক আছেন, কিন্তু সবাই জানেন না সেটা। এনার যে সাধক কথা বলছি, রামপ্রসাদের গুরুদেব কৃষ্ণানন্দ আগমবাগীশ, ওনার জন্মস্থান, তীর্থস্থান সমস্ত কিছু সব জায়গায় পাবেন, কিন্তু মৃত্যুস্থান এখানে বীরভূম জেলার মল্লারপুর গ্রামের মল্লেশ্বর শিব মন্দিরের ডান দিকে, পিছনে দক্ষিণ দিকে। খুব জাগ্রত, এখানে নমস্কারও দিয়ে গেছি। মৃত্যু বলা হয় না, ওকে জীবন্ত সমাধি। জীবন সমাধি তার প্রাণ থেকে দেহতে ত্যাগ করে ওখানে বিরাজমান। সাধকদের কোনো মৃত্যু হয় না, তারা নিজের দেহকে নিজে কন্ট্রোল করতে পারে। বেশ, একটু করে পুষ্পার্ঘ্য মল্লেশ্বর। এই বাবার নাম হচ্ছে, গ্রামের নাম হচ্ছে মল্লারপুর, তাই এই গ্রামটার নাম মল্লারপুর। আর রাজা যিনি বললেন মন্দির বলছিলেন, তার নাম মল্লনাথ। এই বাবার নাম হচ্ছে নম। ইনি যে রামপ্রসাদ সেনের তন্ত্র গুরুদেব শ্রীকৃষ্ণানন্দ আগমবাগীশ, যিনি প্রথম যে আজকে আমরা কালী পুজো করি না, কালী রূপে প্রতিষ্ঠিত। যে কালী রূপ দেখছি আমরা, সেটা কোথা থেকে এসছে আমরা জানি। কালী পুজো হচ্ছে, জানার চেষ্টা কোনোদিনই করিনি যে মায়ের যে রূপ কোথা থেকে এসেছে। ইনি বহু দিন যাবৎ মায়ের পুজো করতেন, ঘটে পুজো করতেন, শ্যামা যন্ত্রে পুজো করতেন। মায়ের বহুদিন পুজো করার পর, নাম গান করার পর মাকে বলেন যে মা, তোমার যে এতদিন ধরে নাম গান জপ পুজো করছি, তোমার কি রূপে তোমার আমি পুজো করব। মাকে সব নির্দেশ দেন,
ফার্স্ট মর্নিং কোনো মহিলাকে যে রূপে দেখবি সেই রূপে আমার পুজো করবি বা মায়ের পুজো। উনি ফার্স্ট মর্নিং উঠে পুকুরে স্নান করতে যান এবং দেখেন যে এক মহিলা উটো দিচ্ছে, উঠে বোঝেন তো, মাটির সিঁড়ির একটা পা উপরে একটা পা নিচে বাঁ হাতে নিয়ে দাঁড়াতে দিচ্ছেন এবং খোলা চুল, কালো কুচকুচে দেহ, লাল পাড় সাদা শাড়ি, ওইভাবে উনি কালীর ওই জন্য কালীর রূপে বর্ণনা আছে দেখবেন, ওম কারালবদনাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাম কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাম। এরপরে ওম কারালবদনাং, যার কালো বা ভয়ানক বদন, মুক্ত কেশিং চতুর্ভুজাম, যার মুক্ত কেশ মানে খোলা চুল, চতুর্ভুজা মানে 4 হাত, দক্ষিণাম দিব্যাং মুন্ডমালা, যার দক্ষিণ পা আগে, মুন্ডমালা দিব্যাং মুন্ডমালা বিভূষিতাম, যার দিব্য মুন্ডমালা দিয়ে সজ্জিত। এইভাবে উনি কালী রূপের বর্ণনা করেছে। ইনি এখান থেকে জীবন্ত সমাধি। অনেক সাধু সন্ন্যাস দেখবেন যারা কি হয় মৃত্যুর পর সমাধি নাই, তো ইনি ধ্যানে বসে প্রাণ থাকতে ধ্যানে বসে সমাধি, জীবন্ত সমাধি এইখানেই তো, এখানে। এই জন্য এই মন্দিরে কোনো সাধু সন্ন্যাস থাকে না। আপনারা আগেবারও এসেছেন, কোনো সাধু সন্ন্যাস দেখেছেন? দেখেন, এইবারও এলেন, কোনো সাধু সন্ন্যাস থাকে না। ভোগ ভান্ডারা হবে, সাধারণ মানুষ খাবে, বড় লোক গরিব সবাই খাবে, কিন্তু খুব কম জনই আছে যারা সাধু সন্ন্যাস খায়। প্রকৃত সাধু সন্ন্যাস তো কমই না এখন। এবং ইনি বলেছিলেন যে কালী দশম মহাবিদ্যা, যে কালী তারা ছিল ষোড়শী বগলা, যেটা নাম দিয়েছেন না, উনি বলেছিলেন যে কালী দশম মহাবিদ্যা। এবং ইনার সবথেকে গুরুত্বপূর্ণ যে বই বৃহৎ তন্ত্রসার, তন্ত্রের শ্রেষ্ঠ বই, আগমতন্ত্রের শ্রেষ্ঠ বই, বৃহৎতন্ত্র, সেটি নারী লেখা। ইনি বৃহৎতন্ত্রসারে অনেক কিছু তন্ত্র লিখেছেন। এইখানে তাছাড়া এখানে আমাদের বামদেব, রামকৃষ্ণ, রামপ্রসাদ সেন, আরও যারা সাধক আছেন, মাতৃসাধক, তারা এখানে এসে এনার আজ্ঞা নিয়ে যান যে তন্ত্র সাধনা করতে গেলে এনাকে ছাড়া অসম্পূর্ণ। কৃষ্ণানন্দ আগমবাগীশকে না ডাকেন তন্ত্র সাধনা করতে গেলে, তারা সেই তন্ত্র অসম্পূর্ণ। আমরা বহু জায়গায় ঘুরেছি, দেখেছি যে এখানে আছে, কিন্তু যে তন্ত্রের শ্রেষ্ঠ সে যে এখানে তার সমাধি, এইখানে ওই জিনিসটা কেউ জানে কীর্তবাড়াই গুপ্তপীঠ সাধনা, এখান থেকে কালী পুজো সৃষ্টি। কোনো বই পাবে না, খুব গভীর যে বই যান তবে পাবে। এটা এতটাই পূর্ণ মন্দির না, সেটা দেখতে হবে। এই মন্দির কারুকার্য, স্ট্রাকচার দেখে বুঝতে পারে যাবে। চলে বা মার কাছে নমস্কার দিয়ে নি, ভিডিও তো লাগবে না, তো নমস্কারই। মন্দিরে রয়েছেন মাতা সিদ্ধেশ্বরী মাতা, ওনার পুজো এখানে যে পুরোহিত আছেন তারাই করেন। প্রত্যেক দিন নিয়ম মেনে নিষ্ঠা সহকারে পুজো করা হয়। সিদ্ধেশ্বরী শব্দের অর্থ হচ্ছেন সিদ্ধিদাতা গণেশ, ওনার জননী, যেন বলে সিদ্ধেশ্বরী বলা হয়, এবং শান্তরূপা। এবং এই মন্দিরে দেখুন 8টি দ্বীপ বা 8টি দেওয়াল আছে। শক্তি অষ্টদেবী বন্ধনাম, 8টি দ্বীপ বন্ধ করে শক্তি পুজো করা হয়, 8টি দেওয়াল বা 8টি দ্বীপ বন্ধ করা হয়। ও পুরো বন্ধ, হ্যাঁ। তার মানে মার 3 বুঝি খুব কাছাকাছি থাকে। সেটা দেখছি। আচ্ছা সুরেশ মশাই, আপনি এই মন্দিরের মানে আপনি কি পোস্টে আছেন? আচ্ছা, আমি এই মন্দিরের মূল সেবাই, ঠিক আছে, সোমনাথ মুখার্জি আমার নাম। কি নাম? সোমনাথ মুখার্জি। কে যদি আসতে চান, আমার ফোন নাম্বার আছে 6294829186। আসবার আগে কল করে যোগাযোগ করে নেবেন, সুবিধা হবে। আপনি এখানে পুজো, ভোগ ভান্ডারা সব দিতে পারে, কাইন্ডলি যোগাযোগ করে নেবেন, আগে জানিয়ে দেবেন।
আচ্ছা এখানে টিভি কোনো এমন সিস্টেম আছে আমাদের দুটো অনেক লোক দেখবে? তো তোমরা শুনলে, সবাইকে বলবেন একটু বিশেষ হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই ঠাকুরমশাই আছেন এখানে। আমরাও খুব সুন্দরভাবে পুজো দিলাম, খুব ভালোভাবে পুজো দিলাম, একবারে আনপ্রিপেয়ার্ড হয়ে এসেছিলাম। তো যাই হোক, মা দর্শনও হলো, পুজোও হলো। তো ওনার নাম্বার, ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দিলাম। ওনার নাম সোমনাথ মুখার্জি, ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হ্যাঁ বলবো, সব বলবো, বলা আছে। তো তোমরা অবশ্যই কিন্তু এখানে আসার আগে অবশ্যই ওনার সঙ্গে একবার যোগাযোগ করে, মানে ফোন নাম্বারটা কন্ট্যাক্ট করে নিয়ে নেবে। আর আমাদের চ্যানেলের থ্রুতে আসলে পরে চেনা পরিচিতি হবে। ভালো করে নিশ্চয়ই সুবিধা পাবে। আমারটা চালানো তো রে বাবু। দেখুন এখানে লেখানো আছে, দেখুন 1114 সালে প্রতিষ্ঠিত মন্দির। দেখুন খোদাই করা গেছে না এখানে, একটু মানে অনেকদিন হয়ে গেছে তো একটু অস্পষ্ট হয়ে গেছে। 114 লেখা আছে, দেখুন ফলো করুন, সিলভার কালারে লেখা আছে না। এবং এই মন্দিরে দেখুন অনেক কিছু কারুকার্য দেওয়া আছে। দেখুন এখানে আমাদের বৃষবান মন্দিরের উপর মহারাজ, আমাদের শিব মহারাজ বসে আছেন। এরা দেখুন কৃষ্ণ কালিয়া নাগ দমন দেখেছিলেন, সেটা দেখানো আছে এখানে। এখানে দেখুন সেই পুতনা কৃষ্ণকে দুগ্ধপান রাক্ষস, এখানে দেখুন কারুকার্যগুলো আছে। এগুলো অনেকটা দেখুন সেই রামের পিনাক ভঙ্গন, প্রচুর কারুকার্য করা আছে যার মধ্যে এখানে দেখতে হবে। এই টেরাকোটা কাজের কারুকার্য অনেকগুলো আছে, ফুটে উঠছে প্রতিটা মন্দিরের প্রতিটা দেওয়ালে আছে। এখানে কটা মন্দির আছে টোটাল? তো চলো বন্ধুরা, মল্লারপুর শিব মন্দির দেখে এখন আমরা আবার গাড়িতে উঠছি, যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যস্থানে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা জানিও। ভালো লাগলে যারা এখনো লাইক শেয়ার করনি তারা ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও এরকম সুন্দর সুন্দর জায়গার, এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে। চলো আজকের মতো চললাম, ভালো থেকো সবাই, টাটা।